আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় বাংলা। ক্লাস নেবেন আমাদের ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর সিনিয়র শিক্ষক কাউসার স্যার। কাউসার স্যার, আপনাকে আজকের ক্লাসে স্বাগতম। ক্লাসটি কেমন হচ্ছে সবাই জানাবেন, ক্লাসটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। স্যার প্লিজ। ধন্যবাদ ইসলামী নার্সিং কোচিং এর রিপন ভাইকে। সবাইকে শুভ সন্ধ্যা। সকলে কেমন আছো, কোথায় থেকে দেখছো এবং কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা এবং সকল কিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কে কোথায় থেকে দেখছো এটা সবাই জানাবা, কোথায় থেকে দেখছো। ক্লাসটি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যতগুলো ক্লাস আমরা ইতিমধ্যে নিয়েছি এবং প্রতি সপ্তাহের মতো করে আরেকটি সপ্তাহ ইসলামী নার্সিং কোচিং তোমাদেরকে ক্লাসের ব্যবস্থা করেছে। সেই সুবাদে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজু ভাই, অসংখ্য ধন্যবাদ। সেই সুবাদে তোমাদেরকে একটা বিষয় জানাতে চাই যে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিকস, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং সকলে কেমন আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সফুরা খাতুনকে অসংখ্য ধন্যবাদ। তুমি কেমন আছো আপু? সবাই কে কোথায় থেকে দেখছো এবং সকলে কেমন আছো এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সবাইকে আরেকটি বিষয় জানাতে চাই যে আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ নার্সিং এর ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই টপিকস বা এই বিষয়টা তোমরা যতবারই পড়েছো, আমরা জানি ক্লাস 6 থেকে তোমরা বাংলা ব্যাকরণ বই পড়ে থাকো। তারপরেও আমরা অফলাইনে ক্লাস নিয়েছি। অফলাইনে ক্লাস নেওয়ার পরেও যারা অফলাইনে ক্লাস করেছো, অফলাইনের বাইরে যারা করতে পারো নাই, অনলাইনে করতেছো, তাদেরকে স্বাগতম। এবং যারা যারা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত আছো সকলকে স্বাগতম। তোমাদের কাছে একটা বিষয় যে আজকের এই ক্লাসটি সবচেয়ে বেশি শেয়ার কমেন্টের মাধ্যমে আমরা যুক্ত হব এবং আমরা চেষ্টা করব আমি নিজে উপকৃত হওয়ার এবং অন্যকে উপকৃত হওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, বারবারই বলতেছি একটি কথা যে সকলকেই একটি জিনিস বলবো যে আজকের ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস এবং আজকের যে টপিকস এর উপরে ক্লাস হবে, এই টপিকসটা প্রত্যেক শিক্ষার্থীর কিছু না কিছু সমস্যা থেকেই থাকে, অর্থাৎ থেকেই যায় সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে। এবং তোমাদের আরেকটি বলি, আমি শ্বশুর বাড়ি থেকে দেখছি, তোমাদের আরেকটি বলি যে টপিকস তোমাদের সমস্যা আছে, যে কোনো টপিকস, বাংলার যে কোনো টপিকস, এবং আমি আজকে যে টপিকস শেখাবো এই টপিকস এর উপর ভিত্তি করে তোমাদের দৈনন্দিন যতগুলো সমস্যা হয় সকল সমস্যার ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। সেই সাথে তোমাদের যে কোনো টপিকস এর সমস্যা থাকলে বলবা। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত আছে, আমরা একটু যদি কমেন্ট করতে চাই তাহলে আমরা বলতে পারি আমাদের সঙ্গে যুক্ত আছে রোজ, যুক্ত আছেন সাদিয়া খাতুন, আমি মেস থেকে দেখছি। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া খাতুন, যুক্ত আছেন মাহমুদা সুলতানা মিতু, আরো যুক্ত আছেন তারিক রিমন, অসংখ্য ধন্যবাদ। রোজ, তারপরে সজীব হোসাইন যুক্ত আছেন, যুক্ত আছে মিতু মোস্তফা, প্রগতি যুক্ত আছে ফারহানা প্রগতি, অসংখ্য ধন্যবাদ প্রগতিকে, আমার একেবারেই স্টুডেন্ট, কাছের স্টুডেন্ট, ধন্যবাদ। তারপরে সকলকেই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে তোমাদের কাছ থেকে যে এই দীর্ঘ জার্নি চলার পথে যে ভালোবাসাগুলো পেয়েছি, যে বিষয়গুলো তোমাদের কাছ থেকে পেয়েছি, আসলে বিষয়গুলো থেকে আমি আসলে মনোমুগ্ধকর
এবং মুগ্ধ হয়েছি। আসলে তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা এবং ভালোবাসা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা একটি পবিত্র মাস পেতে যাচ্ছি। হয়তো রমজানের আগে আমার এটা লাইভ ক্লাস শেষ, হয়তোবা রমজানের মাঝে আবার হবে এবং তোমাদের সঙ্গে দেখা হবে। তবে যে মাসটি আমরা পেতে যাচ্ছি, এই মাসটি খুবই মহামূল্যবান একটি মাস। এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা জানি, আমরা এই প্রত্যেকটি মাসের চেয়ে সবচেয়ে একটি উত্তম মাস মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে আমরা আমাদেরকে পরিশুদ্ধি করতে পারি। এই পরিশুদ্ধির মাস, নিজেকে আত্মশুদ্ধির মাস, নিজেকে তৈরি করার মাস, নিজেকে সুন্দর করে গুছিয়ে তোলার মাস। যত বিগত দিনগুলোতে যত খারাপ কাজ বা যতগুলো কাজ থেকে যুক্ত থেকেছি, সকল কাজ থেকে বেরিয়ে এসে রমজান মাসকে সুন্দর করে গ্রহণ করা। আমি সকলের জন্য আল্লাহর কাছে একটি প্রার্থনা করতে চাই যে আমাদেরকে যে মাসটি পেতে বা দিতে যাচ্ছে, সেই মাসটি যেন আমাদের জন্য কল্যাণকর হয়, সে মাসটি আমাদের জন্য সুন্দর একটি মাসে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী, শোভা আরিফুল, আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো? প্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আজকে আমাদের বিষয়ের টপিকস হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের আজকের বিষয় টপিকস সমাসের উপরে ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা গত ক্লাসে কমেন্ট করেছিলা যে ভাই সমাসের উপরে একটা ক্লাস নেওয়া দরকার। হ্যাঁ, আরেকটি বিষয় তোমাদের বলতে চাই স্যার। তাড়াতাড়ি বলতে কি বোঝাচ্ছ, কিছু বুঝলাম না। হ্যাঁ, তারেক রিমনকে। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই সমাসের উপরে যে ক্লাস বা টপিকস এর উপরে যে আজকের ক্লাসটা হবে, এইটি অনেক একটি বড় টপিকস। তারপরেও আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। মিম, আচ্ছা, আজকের বিষয় সেটি হচ্ছে সমাস। আরেকটি বড় বিষয় তোমাদেরকে বলি যে ইতিমধ্যে আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে। এখন থেকে আমরা যা করছি আর যা করব, আগামীতে যা করা উচিত। এবং পরীক্ষার হলে আমরা একটা জিনিস বারবার নিজেকে হারিয়ে ফেলছি, সেটা হচ্ছে যে পরীক্ষার আগে আমরা সবই পারি, কিন্তু পরীক্ষার হলে বা পরীক্ষা সেন্টারে বসলে আমাদের পারা জিনিসও বা জানা জিনিসও আমরা ভুলে যাচ্ছি। এই বিষয়টা থেকে আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে কিভাবে এখান থেকে ডেভেলপ করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাসের দিকে যদি যাই, টপিকস হচ্ছে সমাস। এই সমাসের বিষয়টা হচ্ছে আমাদের আজকে পড়ানোর বিষয়। সবার আগে সমাস থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এবং তোমরা যে বিষয়গুলো জানো, সে বিষয়গুলো থেকে আমি যদি আগে শুরুতে বলি, তার আগে তোমাদের কাছে একটি প্রশ্ন। আমি গত ক্লাসে একটি প্রশ্ন দিয়েছিলাম যে আয়না ঘর এর সমাস নির্ণয় করতে বলেছিলাম। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু দ্রুততার সাথে আয়না ঘরে যদি পারো, যারা পারবা তারা এই আয়না ঘরের ব্যাস বাক্য এবং সমাস এবং এটি কি সমাস সেটি বলবা। বেশি পড়ছে, কেমন কালার লাগছে লেখা হয়েছে। হ্যাঁ, একটু দেখো। আচ্ছা, তোমরা একটু সবাই দ্রুততার সাথে, যে যত তাড়াতাড়ি পারো, এখান থেকে আমি দেখতে চাই যে তোমরা সবাই মিলে কত দ্রুত এই ক্লাসটিতে উত্তর করতে পারো, বিষয়টা উত্তর করতে পারো। সবাই একসাথে আমরা দ্রুত করি। আয়নাঘর, এরপরে আমরা ক্লাসে চলে যাব, মূল ক্লাসে চলে যাব। আয়নাঘর। মোহনা বলতেছেন রোকেয়া রতি অন্য কালার ইউজ করেন স্যার। ওকে, আমরা অন্য কালার ইউজ করি। হ্যাঁ, এবার একটু বলো সবাই। আয়নাঘর প্রশ্ন করছে মাসুমা আক্তার, উত্তর দিয়েছে, ধন্যবাদ। মাসুমা আক্তার, শকুরা খাতুন, নাহিদা খাতুন, সানজিদা আফরোজ, তন্নি তাবাসসুম, অসংখ্য ধন্যবাদ সবাইকে। মুক্তিমণি,
সবাই সবাই একসাথে দ্রুত 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 উত্তর করব আমরা সবাই। সাফলা, আয়নার নিমিত্তে ঘর, চতুর্থী তৎপুরুষ। সবাই একসাথে দ্রুত। হ্যাঁ, মিষ্টি মা, অর্পিতা প্যারামেনিক, মারুফা ইয়াসমিন, আফরা, সুমি কাইসার, স্বপ্না, মুক্তি, নাহিদা, আখি আক্তার, আখি, মুস্তফা না মুস্তাফিজুর, মুস্তাফিজুর। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলামী নার্সিং কোচিং এর মহাপরিচালক জাহাঙ্গীর স্যার। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, যার সুবাদে এই ক্লাসটি আমরা নিতে পারছি এবং এই ক্লাসটি আমরা সুন্দর করে তৈরি করতে পারছি। আমাদের সাথে যুক্ত আছে সিয়াম, কারিমা আক্তার, মিথিলা, বিথি রানী, মুনসুরা খাতুন, মানসুরা খাতুন, সফুরা, হ্যাঁ ধন্যবাদ, মায়া মিষ্টি, সাদিয়া। স্যার কমেন্টে দেখবেন নাকি ক্লাস করাবেন? আমরা একটু দেখতে চাচ্ছি যে আসলে আমাদের সাথে যুক্ত আছে কারা। ক্লাস কখনো কি দেখেছো যে ক্লাস হয় না এরকম কিছু বিষয়? আসলে আমরা বাঙালি, ওই যে একদিন বলেছিলাম সত্যিকার অর্থে যে আমাদের বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে কাবাডি। আমরা মানুষের ভালো দিকগুলো দেখতে পাই না। যাই হোক, লিনা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সজীব ভাই যুক্ত আছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইকে যুক্ত থাকার জন্য। দোয়া করবেন ভাই আমার জন্য। অভিমানী রাজকন্যা। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এবার ক্লাসে যাই। আমরা সবাই জানি আয়নার নিমিত্তে ঘর, আয়না ঘর, এটি হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস এবং এটি কেন হলো এর ব্যাখ্যা আমরা বলেছিলাম এটি 24-এর গণ অভ্যুত্থান সম্পর্কে। এবার আসো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসের দিকে যদি যাই, ক্লাসের শুরুর অংশ সমাস সম্পর্কে আমরা যদি আলোচনা করি, এই সমাস সম্পর্কে আলোচনা করলে আমরা একটা জিনিস খুঁজে পাই। প্রথম বিষয়টা হচ্ছে সমাস শব্দটি সংস্কৃত নিয়মে গঠিত। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি সমাস শব্দটি সংস্কৃত নিয়মে গঠিত। এই সংস্কৃতর অপর নাম তোমরা সবাই জানো, তৎসম। সংস্কৃতর অপর নাম তৎসম। তৎ অর্থ তার, সম অর্থ সমান। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি প্রশ্ন তাহলে জেনে গেছি যে সমাস শব্দটি কি নিয়মে গঠিত। যদি প্রশ্ন করে তাহলে আমরা উত্তর করব সমাস শব্দটি সংস্কৃত নিয়মে গঠিত এবং এই সংস্কৃতর অপর নাম তৎসম। তৎ অর্থ তার, সম অর্থ সমান। প্রিয় শিক্ষার্থী, এরপর আসি সমাস। সমাস আমরা প্রতিনিয়ত একটি প্রশ্ন করি তোমাদের কাছে। সমাস বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এই রূপতত্ত্বের অপর নাম তোমরা সবাই জানো, শব্দ তত্ত্ব। তাহলে সমাস যদি কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলে? রূপতত্ত্ব। এই রূপতত্ত্বের অপর নাম শব্দ তত্ত্ব। সমাস সম্পর্কে আরো একটি প্রশ্ন জানতে পারি, সেটি হচ্ছে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সংক্ষেপণ অথবা মিলন, অথবা মিলন। তবে তোমরা সবাই জানো বাংলা ব্যাকরণের দুইটি ব্যাকরণের অর্থ একই, একটি হলো সমাস আর একটি হলো সন্ধি। এই সমাস আর সন্ধি ব্যাকরণের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ সন্ধি শব্দের অর্থ দুই বর্ণ এর মিলন, দুই বর্ণের মিলন। সমাস শব্দটি যদি আমরা ভাঙি, সম যোগ অস যোগ অ আমরা খুঁজে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্ন একটু উত্তর করতে চাই, সেটি হচ্ছে সমাস সংস্কৃত নিয়মে গঠিত, অপর নাম তৎসম, তৎ অর্থ তার, সম অর্থ সমান, সম অর্থ সমান অর্থাৎ সমান। আমি বলেছি সমাস রূপতত্ত্বের আলোচ্য বিষয়, অপর নাম শব্দতত্ত্ব। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন। যদি বলে ব্যাকরণের কোন দুইটি অর্থ একই, অর্থাৎ সমাস আর সন্ধি অর্থ একই, সংক্ষেপণ নয়, মিলন। সন্ধি শব্দের অর্থ আমরা সবাই জানি দুই বর্ণের মিলন। আরেকটি বিষয়,
সমাস শব্দটি ভাঙলে আমরা পাই সম অস যোগ অ। প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি আমরা আসি সমাস, সমাস মূলত 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 চার প্রকার। সমাস মূলত চার প্রকার। সমাস প্রধানত প্রধানত ছয় প্রকার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বিষয়টা বুঝলে মারু ভাই ইয়াসমিন বাংলিশ লেখছে। আচ্ছা দেখো, আমরা জানি সমাস মূলত সমাস মূলত সমাস মূলত কয় প্রকার? চার প্রকার, কিন্তু প্রধানত হলে ছয় প্রকার। তাহলে সমাস মূলত কয় প্রকার? মূলত মূলত যদি বলে মূলত, এই মূলত শব্দটি থাকলে চার প্রকার দেবা, কিন্তু প্রধানত থাকলে দেবা ছয় প্রকার। মূলত থাকলে দেবা চার প্রকার, প্রধানত থাকলে ছয় প্রকার। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা আসি দ্বন্দ্ব সমাস। এক নম্বর হয়, আমরা সবাই জানি দ্বন্দ্ব সমাস। তবে তোমাদেরকে আমি একটি প্রশ্ন বলি, আমরা বিগত যতগুলো বছরে দেখেছি যদি বানান শুদ্ধি থেকে প্রশ্ন আসে, তবে একটি বানানই আসে বা একটি শব্দ আসে যে নিচের কোন বানানটি শুদ্ধ, এবং এই দ্বন্দ্ব বানানটি বারবার দেয়, এবং এই দ্বন্দ্ব বানানটি বারবার দেয়। এই দ্বন্দ্ব বানান মনে রাখবা, দয়ে বয়ে যুক্ত, আবার দন্তার নয়ে দয়ে বা যুক্ত, নাম তার দ্বন্দ্ব সমাস। প্রিয় শিক্ষার্থী, হোম স্যার বাংলা টাইপ করতে পারতেছি না। আরেকটি জিনিস আমি তোমাদের বলি যে এই দ্বন্দ্ব সমাস থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে আমি সবগুলো আজকে ডিটেলস পড়াবো। সেটা হচ্ছে বিষয়। আরেকটি বড় বিষয়, তোমরা আরেকটি জিনিস জানো, সেটা হচ্ছে এই দ্বন্দ্ব সমাসে আমরা স্কুল প্রাইমারি অথবা যেখানে আমরা সমাস শিখেছি আমাদেরকে শিখানো হয়েছে, হয়তোবা স্যাররা ভালো করে শিখাইছে কিন্তু তুমি বুঝতে পারোনি অথবা তোমার বোঝাতে সমস্যা ছিল, সেটা হচ্ছে ব্যাস বাক্য। কিন্তু শুধু সমাস কত প্রকার দিলে? ছয় প্রকার দেবা। আসলে কত প্রকার দেব? ছয় প্রকার। হ্যাঁ, যদি এরকম দেয়, অর্থাৎ আমরা সমস্ত পদ দেখে দেখবো, সেই সমস্ত পদ যদি দেয় সেটি হয় সমস্ত পদ দেখে আমরা দ্বন্দ্ব সমাস শিখবো। প্রিয় শিক্ষার্থী, এই দ্বন্দ্ব সমাস চেনার উপায় আছে। দ্বন্দ্ব সমাস চেনার একমাত্র উপায় হচ্ছে, মনে রাখতে হবে একটি মাধ্যম মনে রাখলে। পদ থাকবে দুইটি, দুইটি পদ থাকবে, কিন্তু 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 এই দুইটি পদই ভিন্ন বিষয় বোঝাবে, ভিন্ন বিষয় বোঝাবে। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দাও, তাহলে তুমি বুঝতে পারবা। পদ থাকবে দুইটি, এবং এই দুইটি পদ একই বিষয় নয়, ভিন্ন বিষয় বোঝাবে। পদ থাকবে, তাহলে তোমরা বুঝতে পেরেছো, পদ দুইটি পদই একই বিষয় নয়, ভিন্ন বিষয় বোঝাবে। দুই নম্বর বিষয়, সেটা হচ্ছে সমস্ত পদের মাঝে হাইফেন থাকবে। তোমরা হাইফেন চিনো সবাই, এরকম। তিন নম্বর বিষয়, সেটা হচ্ছে ব্যাস বাক্য ভাঙতে হয় ও এবং আর দিয়ে। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা জিনিস মনে রাখলেই হবে, দ্যাটস এনাফ। মনোযোগ দাও। এক নম্বর আমরা শিখছি দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস পদ থাকবে দুইটি, এই দুইটি পদই ভিন্ন বিষয় বোঝাবে, এবং সমস্ত পদের মাঝে হাইফেন থাকবে, তোমরা সবাই জানো। এবং ব্যাস বাক্য, এই ব্যাস বাক্য ভাঙতে হয় ও এবং আর দিয়ে, অর্থাৎ অব্যয় দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা জিনিস দেখবো, সেটি হচ্ছে, তাহলে আমরা একটু জানলাম এক নম্বর যে দ্বন্দ্ব সমাস। এক নম্বর আমরা সবাই জেনেছি দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাস প্রথম বিষয় হচ্ছে পদ থাকবে দুইটি পদের দুইটি ভিন্ন বিষয় বোঝাবে, কোনোটার সাথে কোনোটার মিলবে না। আরেকটি বিষয়, সমস্ত পদের মাঝে হাইফেন থাকবে। ব্যাস বাক্য ভাঙতে হয় ও এবং আর দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু যাই তাহলে একটু খুঁজে পাই। দেখো, আমি যদি বলি হাট
হাট বাজার। এবার একটু প্রিয় শিক্ষার্থী তোমরা একটু মনোযোগ দাও। দেখো তো ভাই, এই হাট বাজার, হাটের সঙ্গে বাজারের, আচ্ছা ওইটা বিষয় না, প্রথম বিষয় এই যে হাট এটি একটি পদ, বাজার এটি একটি পদ। অর্থাৎ আবার আমি যদি বলি আয় ব্যয়, আয় ব্যয়, প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও। আয় এটি একটি পদ, ব্যয় এটি একটি পদ। আয় ব্যয় এই দুইটি পদ একই বিষয় বোঝাচ্ছে নাকি ভিন্ন বিষয় বোঝাচ্ছে? একই বিষয় নাকি ভিন্ন বিষয়? আমি যা আয় করি তা সেটাই কি ব্যয়? অর্থাৎ একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবা। একটু মনোযোগ দাও। আয় আর ব্যয় পদ আছে কয়টি? অবভিয়াসলি দুইটি পদ। তোমরা নিশ্চিত আকারে জানো দুইটি পদ একই না ভিন্ন। যখনই দেখবা দুইটি পদ ভিন্ন বিষয় বোঝায় তখনই সেটি হবে দ্বন্দ্ব সমাস। এবার আসো প্রিয় শিক্ষার্থী, আরো একটু বিষয় জানি। আমরা সহজে জেনেছি দুইটি পদ থাকবে, দুইটি পদ দুইটি ভিন্ন বিষয় বোঝাবে। যদি ভিন্ন বিষয় বোঝায় সেটি হয় দ্বন্দ্ব সমাস। আয় আর ব্যয় দুইটি পদ, তবে দুইটি পদই ভিন্ন বিষয়, আর ভিন্ন বিষয় বোঝানোর কারণে এটি দ্বন্দ্ব সমাস। এবার প্রথম শর্ত মিলেছে, মনে রাখবা তিনটার মধ্যে যে কোনো একটি মিললে সেটি দ্বন্দ্ব সমাস। আরেকটি ক্ষেত্রে দেখো, আমি যদি বলি সমস্ত পদের মাঝে হাইফেন থাকে, সমস্ত পদের মাঝে হাইফেন থাকে, হাইফেন আছে না নেই? তবে সব ক্ষেত্রে থাকবে না, না থেকেও সেটি দ্বন্দ্ব সমাস হতে পারে। একটু দেখো, আয় আর ব্যয়, এখানে আয় ব্যয় দুইটা পদ একই না ভিন্ন বিষয় বোঝায়, অর্থাৎ উভয় পদ দুইটা পদই ভিন্ন বিষয় বোঝায়। আরেকটি বিষয়, তুমি সমস্ত পদ চিনবা কিভাবে? যে পদ থামার প্রয়োজন হয় না সেটি হচ্ছে সমস্ত পদ। সহজ ভাষায় যে পদ 1 সেকেন্ড হলেও থামতে হয়। এবার দেখো তো ভাই, আমি যদি বলি আয় ও ব্যয়, আয় ও ব্যয়, প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও। আয় ও ব্যয়, এবং আয় ও ব্যয়ের মধ্যে আমি কি এনেছি? এবং, ও, আর। অর্থাৎ তুমি আবার প্রশ্ন করতে পারো, ভাই ও না দিয়ে এবং, হ্যাঁ দাও, সমস্যা নেই। আবার ভাই এবং না দিয়ে আর, তাও সমস্যা নেই, কোনো গুণা হবে না। তুমি যেটা ভালো লাগে সেটাই দিতে পারো, তোমার যেটা ভালো লাগবে সেটাই দিতে পারো। রূপসানা আক্তার বলছে হাট ও বাজার সমার্থক দ্বন্দ্ব, আয় ব্যয় বিপরীতার্থক দ্বন্দ্ব। ওরে বাবারে, ও আরো বেশি ভালো ক্লাস করছে। দেখো, অসংখ্য ধন্যবাদ রূপসানা আক্তারকে। নীরব আমাদের সাথে যুক্ত আছে। দেখো, আয় ও ব্যয়, এটা আয় ও ব্যয় তুমি ও দিতে পারো, এবংও দিতে পারো, আরও দিতে পারো। তবে শিক্ষার্থী এখানে আরেকটু প্রশ্ন আছে, সেটি হচ্ছে এটিকে আমরা যখন বলতেছি সমস্ত পদ, সমস্ত 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 পদ, আমরা যখন বলতেছি সমস্ত পদ, এই সমস্ত পদের অপর নাম আছে সমসমান পদ, সমসমান পদ। আরেকটি জিনিস মনে রাখবা, এটির আরো একটি নাম আছে, একটি নাম হচ্ছে ব্যাস বাক্য। তোমরা সবাই জানো ব্যাস বাক্য। আরেকটি নাম আছে বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য। আরেকটি নাম আছে সমাস বাক্য, সমাস বাক্য। প্রিয় শিক্ষার্থী, প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, পূর্বপদ। পরের পদটিকে বলা হয় পরপদ, পরপদ, অথবা উত্তরপদ, উত্তরপদ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটু বলি, দেখো আমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে সমস্ত পদের অপর নাম কি পদ? তোমরা দিবা সমসমান পদ। অথবা ব্যাস বাক্যের অপর নাম কি বাক্য? তোমরা দিবা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, পরের পদটিকে বলা হয় পরপদ, এই পরপদের অপর নাম উত্তরপদ। প্রিয় শিক্ষার্থী, এবার একটু মনোযোগ দাও, তাহলে দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হবে। দেখো, আমরা জানি দ্বন্দ্ব সমাস, তোমাদের নার্সিং এ যারা পরীক্ষার্থী 25শে এপ্রিল তোমাদের এখান থেকে যাদের প্রশ্ন করা হবে, এটা একেবারে সহজ প্রশ্ন এবং প্রশ্নগুলো খুবই ইজিলি থাকে। একটু মনোযোগ দিলেই তোমরা পারবা। এক কথায় হৃদয় ইসলাম আছে। দেখো, আমরা বলেছি যে কি দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসের পদ থাকবে দুইটি পদে ভিন্ন বিষয় বোঝাবে। এই ভিন্ন বিষয় বোঝালে এটা দ্বন্দ্ব সমাস। অর্থাৎ শর্ত একটি মিললে আরেকটি, সমস্ত পদের মাঝে হাইফেন থাকবে। হাইফেন যদি থাকে
সেটিও হবে দ্বন্দ্ব সমাস। আরেকটি ব্যাস বাক্য ভাঙতে হয় ও এবং আর দিয়ে। আমরা বলেছি সমস্ত পদের অপর নাম সমসমান পদ, ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য, তার অপর নাম সমাস বাক্য। প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, পরের পদটিকে বলা হয় পরপদ অথবা উত্তরপদ। তোমাদের কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে তোমরা করবা বনে জঙ্গলে। বনে জঙ্গলে, এই বনে জঙ্গলে কি সমাস? শুধু ব্যাস বাক্য এবং সমাস বলবা, শুধু ব্যাস বাক্য এবং সমাস বলবা। বনে জঙ্গলে কি সমাস? শুধুমাত্র শুধুমাত্র ব্যাস বাক্য এবং সমাস বলবা, শুধুমাত্র ব্যাস বাক্য এবং সমাস বলবা। সবাই সবাই দ্রুত, সবাই দ্রুত বলবা, শুধু ব্যাস বাক্য এবং সমাস বলবা। সবাই একসাথে দ্রুত দ্রুত সবাই সবাই কমেন্টের যে যতগুলো সমস্যা আছে। মৌমাছি কি সমাস? মৌ আশ্রিত মাছি। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমি তো এই ক্লাসে ছিলাম। মিম আক্তার, হ্যাঁ। রিমি ইসলাম স্মৃতি বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সাদিয়া খাতুন বলছে অলুক দ্বন্দ্ব, হ্যাঁ দ্বন্দ্ব সমাস। আচ্ছা, বনে জঙ্গলে। আচ্ছা, তোমরা সবাই একটু একটু দ্রুত। দ্বন্দ্ব সমাস, শুধু সমাস চিহ্নই করো, তোমাকে ব্যাখ্যা দিতে হবে না যে এটা কি সমাস, শুধু সমাস বলতে হলে পারলেই হবে। হ্যাঁ, সবাই একটু। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পেরেছি, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার হয়েছো কিনা? যতটুকু বোঝাইছি শুধু এটা বলো তো যে আহ সবাই দ্বন্দ্ব সমাসটা কি যত প্রকার কঠিন আসুক না কেন তোমরা পারবা কিনা? তোমরা পারবা কিনা? সবাই পারবা কিনা? হ্যাঁ হ্যাঁ লেখো, সবাই হ্যাঁ লেখো যদি পারো, হ্যাঁ, অথবা সমস্যা থাকলে বলবা, সমস্যা থাকলে বলবা। হ্যাঁ, সমস্যা থাকলে বলবা। নাহিদা খাতুন বলছে দ্বন্দ্ব। মিতু মোস্তফা বলছে হ্যাঁ। নূপুর মৃধা মীরা বলছে। আবিদা আফরিন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি বুঝতে পারছি। এবার আরেকটু প্রশ্নে যাব আমরা। আরেকটি প্রশ্নে যাব, সেটা হচ্ছে দেখো, এই দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। এই দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। প্রিয় শিক্ষার্থী, দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে, তোমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। সেটা হচ্ছে এই দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদের মধ্যে একটি প্রকারভেদ, 1 নম্বর প্রকারভেদ আছে দেখো, একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস। শুধুমাত্র শুধুমাত্র 2টি শব্দ মনে রাখবা, জাস্ট এই 2টি শব্দ। তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, দম্পতি। দম্পতি মনে রাখবা, জায়া ও পতি, দম্পতি একশেষ দ্বন্দ্ব সমাস। অথবা আমরা, 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 তুমি, আমি, আমি ও সে, আমরা। এরপরে আসো, প্রকারভেদ আছে আরো, বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস মনে রাখবা। বহু, তোমরা নিশ্চিত আকারে বুঝতে পারছো বহু মানে কি? অনেক। বহু মানে অনেক। বহু মানে তোমরা সবাই জানো অনেক। তাহলে অনেক পদ থাকলে সেটি হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন বই, বই, খাতা, কলম। বই, খাতা, কলম। প্রিয় শিক্ষার্থী, 1-এর অধিক অথবা 2-এর অধিক পদ আছে না নেই? যদি থাকে তাহলে এটিকে কি সমাস বলবা? বহুপদী দ্বন্দ্ব সমাস। বই, খাতা ও কলম। বই, খাতা আর কলম। বই, খাতা এবং কলম। এরপরে আমরা যদি বলি হাত, হাত, পা, চোখ। হাত, পা, চোখ। হাত, পা, চোখ, এটিও কি সমাস হতে পারে? তোমরা নিশ্চিত আকারে বুঝতে পারছো? তোমরা নিশ্চিত আকারে বুঝতে পেরেছো? রোশনি আক্তার আমাদের সাথে যুক্ত আছে। তোমরা বুঝতে পেরেছো যে হাত, পা ও চোখ। শিক্ষার্থী, তোমরা সবাই সবাই একটু মনোযোগ দাও। সাহেব, বিবি, গোলাপ। সাহেব, সাহেব, বিবি, গোলাপ নাই রে আপু, গোলাম। সাহেব, বিবি, গোলাম। হ্যাঁ, এগুলো যারা তাস খেলে, দেখো, হ্যাঁ, যারা তাস খেলে, যারা তাস খেলে তারা সবাই জানো যে সাহেব, বিবি, গোলাম থাকে। সাহেব, বিবি, গোলাপ থাকে। যারা তাস খেলে তারা জানে।
হ্যাঁ, যারা তাস খেলে তারা জানো যে থাকে। দেখো ভাই, তুমি একজন প্রশ্ন করছে যে গবর গণেশ। গবর গণেশ, এই গবর গণেশ আমি তো বলেছি ভাই, আমি প্রত্যেকটা সমাসে যখন যাব তোমাদের প্রত্যেকটার উত্তর দিয়ে দেবো। তারপরে যখন প্রশ্ন করেছে মেহেরিন আক্তার জিহাদি, হ্যাঁ গবর গণেশ, গবর গণেশ দে অর্থাৎ কর্মধারায় সমাস। অর্থাৎ আমি বলে দিই ভাই, গবর যে গণেশ সাধারণ কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় সমাস, এটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস। দেখো আপু, একটু তুমি, আমি আশা করি তোমার উত্তর পেয়েছো। প্রশ্ন করেছিল কি মেহেরিন আক্তার জিহাদি। হ্যাঁ, এরপরে দেখো, তারপরে কি দেখো যে সাহেব বিবি গোলাম, এটা হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। এরপরে আসো তোমরা যে সমস্যায় পড়ো, তোমরা যে সমস্যায় পড়ো যে ভাই অলুক দ্বন্দ্ব অলুক তৎপুরুষ, এর এর সমস্যাটা কি, এটা বিশাল আকারের সমস্যা তোমাদের। অলুক দ্বন্দ্ব আর অলুক তৎপুরুষ, অলুক দ্বন্দ্ব আর অলুক তৎপুরুষ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা খুবই সমস্যার মধ্যে থাকো, সেটা হচ্ছে ভাই অলুক দ্বন্দ্ব আর অলুক তৎপুরুষ এর ব্যাখ্যাটা কিভাবে বুঝবো, যে এটা কিভাবে বুঝবো যে এটা অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, অলুক দ্বন্দ্ব। এবার একটু প্রিয় শিক্ষার্থী দেখো, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলে পারবা। মনে রাখবা, মনে রাখবা, এই অলুক দ্বন্দ্বতে, অলুক দ্বন্দ্বতে, অলুক দ্বন্দ্বতে তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে বুঝলে বুঝতে পারবা। এটা সহজ, একেবারে সহজ। অলুক দ্বন্দ্বতে তোমরা মনে রাখবা, এই অলুক দ্বন্দ্বতে তোমরা মনে রাখবা চির সুখী কোন সমাস, চিরকাল সুখী। এ ভাই, সবার প্রশ্নের উত্তর দেবো ভাই। সুপসুপা সমাস কি? সুপসুপা সমাস দেখো আপু, এটা হচ্ছে প্রধানতর বাহিরে যে পাদি নিত্য এরকম সমাস আছে, এগুলোকে বলা হয় সুপসুপা সমাস। জীবনে প্রশ্ন আসে না, আর এই প্রশ্ন জীবনে হয় না স্যার, আমরা এগুলো খেলি না, আমরা এগুলো খেলি না। কি খেলে না আপু? আয়েশা আক্তার কি বলছে, কি খেলো না? বুঝলাম না। হ্যাঁ, এবার দেখো, এরপর দেখো যেটা বলছি যে অলুক দ্বন্দ্ব, এই অলুক দ্বন্দ্বটা তুমি কিভাবে বুঝবা? সস ব্যস্ত মহনায়, এগুলো আসবো রে আপু, এগুলো আসবো, তাও বুঝে দাও। সস সের ন্যায় ব্যস্ত, সস, এই সস মানে খরগোশ। তোমরা মনে করছো স্যারকে আজকে আটকাবো রে? একটু মনোযোগ দাও ভাই। এই সস মানে, সস মানে তোমাকে আগে জানতে হবে ভাই, সস মানে জানতে হবে এই সস মানে কি। সস মানে তোমাকে জানতে হবে খরগোশ, সস মানে জানতে হবে খরগোশ। আর ব্যস্ত, তোমরা জানো ব্যস্ত কি পৃথিবীর। আমি খুবই, আমি গত 2 দিন আগে যে বিষয়টা হচ্ছে, ও তাস খেলে না, আচ্ছা 2 দিন মানে গতকালকে ঢাকা থেকে আসছি, তো ঢাকায় আমি দেখলাম একটা জিনিস, যে ঢাকার মানুষ প্রত্যেকটা খুব ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ। কেউ কারো নিজেকে মানে কেউ কারো প্রতি সময় দেওয়া বা কোনো কিছু নেই, শুধু দৌড়ের উপরে আছে মানুষগুলো, শুধু দৌড়, আর নিজেকে সবসময় ব্যস্ত রাখে। দেখো আরেকটা বিষয় হচ্ছে সস, এই সস মানে খরগোশ। খরগোশ একটি নাম, একটি বিশেষ্য পদ, একটি হচ্ছে বিশেষ্য পদ, আর এটি হচ্ছে একটি বিশেষণ পদ। যখন একটি পদ বিশেষ্য আরেকটি পদ বিশেষণ হয়, তখন এটি হয় উপমান কর্মধারায় সমাস, উপমান কর্মধারায়, কর্মধারায় সমাস। প্রিয় শিক্ষার্থী, তুমি আসলে বুঝতে পারছো যে প্রশ্ন করছিলা? আবিদা সুলতানা আবিদা, ওয়ালাইকুম সালাম, কেমন আছো আপু তুমি? আচ্ছা দেখো, যখন বলছি যে একটি সত্য একটি মিথ্যা, অর্থাৎ যেটা সত্য হয় সেটা হলো উপমান, আর মিথ্যা হলে উপমিত, এগুলো পরে আসবো। দেখো সস মানে তুমি বুঝতে পেরেছো কিনা? সস মানে খরগোশ। যদি তুমি সমার্থক শব্দ পড়তা তাহলে অবশ্যই জানতা সস মানে খরগোশ। খরগোশ একটি জিনিস, যারা খরগোশকে দেখেছো, যারা খরগোশকে দেখেছো, একটি জিনিস তুমি দেখবা, খরগোশ কখনো নিস্তব্ধ চুপ এইভাবে থাকে না, সবসময় 24টি ঘন্টা সে নিজেকে ব্যস্ত রাখে, ব্যস্ত রাখে, কোনো না কোনো কাজ করে, সে খাবার তাগিদ পূরণের জন্য কোনো না কোনো কাজ করে। প্রিয় শিক্ষার্থী, এরপর দেখো অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্ব সম্পর্কে আমি যেটা বলছিলাম, যে অলুক দ্বন্দ্ব অলুক তৎপুরুষ এগুলো নিয়ে যে ঝামেলা আছে, মনে রাখবা উভয় পদে, উভয় 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 পদে, উভয় পদে বিভক্তি, বিভক্তি থাকবে। যখনই দেখবা উভয় পদে বিভক্তি আছে, যখনই দেখবা উভয় পদে বিভক্তি আছে, এগুলো বিভক্তির ক্লাসে আমি তৎপুরুষে গিয়ে বলবো, তোমরা বিভক্তির ক্লাস করেছো,
এই অলুক মানে বিভক্তি লোপ পায় না, এটা আগে জানো। অলুক মানে বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না। একটু জিনিস বিষয়টা দেখো, অলুক মানে বিভক্তি লোপ পায় না। অলুক মানে কি? বিভক্তি লোপ পায় না। সবাই একটু অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না। এই অলুক দ্বন্দ্ব মানে কি? উভয় পদে বিভক্তি থাকবে। যেমন দেখো, দুধে ভাতে, দুধে ভাতে। প্রিয় শিক্ষার্থী, দুধে বিভক্তি আছে না নেই? ভাতে বিভক্তি আছে না নেই? উভয় পদে বিভক্তি আছে না নেই? যখনই দেখবা উভয় পদে বিভক্তি থাকবে, চোখ বন্ধ করে অলুক দ্বন্দ্ব মারবা। আরেকটি প্রশ্ন দেখো, যদি আমি সেম বলি, সেটা হচ্ছে বনে জঙ্গলে, বনে জঙ্গলে। এরপরে আমি যদি বলি উপরে, উপরে নিচে, উপরে নিচে। দেখো প্রিয় শিক্ষার্থী, যেটাতে তুমি দেখতে পাবা, যেটা তুমি দেখতে পাবা অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না। হ্যাঁ, অলুক মানে বিভক্তি লোপ পায় না। যেখানে দেখবা উভয় পদে বিভক্তি আছে, মানে দুইটি পদেই বিভক্তি আছে, দুইটি পদে বিভক্তি আছে, সেখানে চোখ বন্ধ করে তুমি অলুক দ্বন্দ্ব দেবা। অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস নিয়ে আমি মনে করি, আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বুঝতে পারলাম এক নম্বর প্রশ্ন। আমরা যদি রিভিশন করি একটু, সমাস শব্দটি সংস্কৃত নিয়মে গঠিত, সেটি অপর নাম হচ্ছে তৎসম, তদর্থ তার, সমর্থ সমান, সমাস রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। অপর নাম যদি বলে শব্দতত্ত্ব, মূলত 4 প্রকার, প্রধানত 6 প্রকার। সমাস বাংলায় সমযোগ, অযোগ, অ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন, ব্যাকরণের দুইটি অর্থ একই, সমাস আর সন্ধি অর্থ মিলন। এক নম্বর দ্বন্দ্ব সমাস। আমরা বলেছি যে পরীক্ষায় প্রত্যেক বছর একটি প্রশ্ন যদি দেয় বানান শুদ্ধি থেকে, তাহলে বলে নিচের কোন বানানটি শুদ্ধ। এই দ্বন্দ্বের মধ্যে যুক্ত করে দেয় অনেকগুলো বানান, অর্থাৎ দ্বন্দ্ব সমাসটি শুদ্ধ, অর্থাৎ দ্বন্দ্ব সমাস বানানটি হবে দয়ে বয়ে যুক্ত, দন্তান্বয়ে দয়ে যুক্ত। বলেছি পদ থাকবে দুইটি, দুইটি পদ একই বিষয় বোঝাবে না, ভিন্ন বিষয় বোঝাবে। যদি ভিন্ন বিষয় বোঝায় তাহলে হয় দ্বন্দ্ব সমাস। এরপরে আমরা বলেছি যে একের অধিক পদ থাকলে বহুপদী দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা বলেছি উভয় পদে বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসো আমরা কর্মধারাই সমাসে যাই। কর্মধারাই সমাস, কর্মধারাই সমাস। প্রিয় শিক্ষার্থী, কর্মধারাই সমাসে আমরা যখন যাব, তখন তোমরা একটু জিনিস ফলো করলে বুঝতে পারবা। এই কর্মধারাই সমাস, এখানেও পদ থাকবে দুইটি। চিরসুখী কোন সমাস বুঝিয়ে দিয়েন একটু স্যার। এরে আপু, চির মনে রাখবা, চির, চির, কাল, কাল। আচ্ছা, এটা তোমাদের তাও বলে দিব পরে, এখন আগে একটু মনোযোগ দাও। চির, চির থাকলেই, চির থাকলেই, চির থাকলেই এটা হবে, তুমি দিয়ে দেবা চির থাকলেই, চির ব্যাপিয়া সুখী, চির ব্যাপিয়া সুখী, দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস। হ্যাঁ, এবার আসে কর্মধারয় সমাস। এখানেও দুইটি পদ থাকবে, দুইটি পদ থাকবে, দুইটি পদ থাকবে। যখন দুইটি পদ থাকবে, কিন্তু এই দুইটি পদের মধ্যে একটি পদ হবে বিশেষ্য, বিশেষ্য, আরেকটি পদ হবে বিশেষণ, আরেকটি পদ হবে বিশেষণ। তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে খাতা কলম সবাই যদি নিয়ে বসো, তাহলে একটু মনোযোগ দিয়ে, যদি একটু মনোযোগ দাও ক্লাস, তাহলে বুঝতে পারবা। দেখো, দ্বন্দ্ব সমাসের পদ ছিল দুইটাই, দুইটি পদ ছিল, কিন্তু দুইটি পদ দুইটি ভিন্ন বিষয় বোঝাচ্ছে। এখানেও পদ আছে দুইটি, কিন্তু একটি পদ বিশেষ্য, আরেকটি পদ বিশেষণ। এখানে কি ভিন্ন, একই, এগুলো কিচ্ছু বলেছে না। তাহলে বিশেষ্য আর বিশেষণ, তোমরা সহজ ভাষায় যদি বিশেষ্য আর বিশেষণ চিনতে চাও, তাহলে আরেকটি জিনিস জানতে পারো, যেটি, যেটি পদ দ্বারা, যে পদ দ্বারা, মনে রাখবা, যে পদ দ্বারা কোনো কিছু নাম বোঝায় সেটি হয় বিশেষ্য পদ। যে পদ দ্বারা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় সেটি হয় বিশেষণ পদ। এবার আসো কর্মধারয় সমাস 5 প্রকার, 5 প্রকার। কর্মধারয় সমাস 5 প্রকার। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস মনোযোগ দিবা, কর্মধারয় সমাস 5 প্রকার। 5 প্রকার শেখার প্রয়োজন নেই, তবে আমরা শিখাই দেব। দেখো, এক নম্বর হয় সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারায়। এক নম্বর সাধারণ কর্মধারায়। এই সাধারণ কর্মধারায় মনে রাখবা, সাধারণ কর্মধারায় মনে রাখবা সব সময় যদি সাপেক্ষ যোজক থাকে, সাপেক্ষ যোজক, যোজক থাকে, তাহলে সাধারণ কর্মধারায় মারবা। সাপেক্ষ যোজক কি? অন্তস্থ জ দিয়ে যতগুলো শব্দ হয়,
যে, সে, যিনি, তিনি, যা, তা, যা, তা, তাদা। এরকম যদি হয় তাহলে সবগুলো দেবা যে হ্যাঁ গাছে পাকা অলুক তৎপুরুষ না। হ্যাঁ, আচ্ছা দেখো, সাধারণ কর্মধারায় সাপেক্ষ যোজক থাকবে অন্তুস্তু জ, যে, যিনি, যেটি, তিনি, যা, তা, যাহা, তাহা, যেমন, তেমন, যখন, তখন, যতক্ষণ, ততক্ষণ, যতটুকু, ততটুকু, এরকম অন্তুস্তু জ দিয়ে। যেমন আমি যদি বলি নীলাচল, নীলাচল, প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও। নীলাচল, আমি যদি বলি নীলাচল, হ্যাঁ নীলাচল, নীল, 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 যে, চল বা অচল যাই বলো, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। এবার দেখো, নীল যে চল, রঙের একটি নাম কি নীল, এটি কি চল বা অচল, এটি একটি দোষগুণ অবস্থা। আবার আমি যদি বলি মহাবিদ্যালয়, মহাবিদ্যালয়, দেখো তো ভাই এই মহা এটি একটি বিশেষণ পদ, বিদ্যালয় এটি একটি নাম, অর্থাৎ একটি বিশেষ্য একটি বিশেষণ। তাহলে মহা যে বিদ্যালয়, বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী আরো একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। আমি যদি বলি মহানবী, মহানবী, মহান যে নবী, মহান যে নবী। প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রশ্ন হতে পারে, তোমরা মনে মনে এরকম প্রশ্ন করতে পারো যে ভাই মহা কখন হবে আর মহান কখন হবে। মনে রাখবা, বস্তু বোঝালে, বস্তু বোঝালে মহা, আর ব্যক্তি বোঝালে, ব্যক্তি বোঝালে মহান। অর্থাৎ প্রত্যেকটা কর্মধারায় সমাসে তোমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারো, প্রত্যেকটা সমাসে অর্থাৎ কর্মধারায় সমাসে একটি পদ বিশেষ্য আরেকটি পদ বিশেষণ হতেই হবে, হতেই হবে। আশা করি সাধারণ কর্মধারায় তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো মধ্য পদলোপী কর্মধারায়, মধ্য পদলোপী লোপী কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায় তোমরা একটু আগে প্রশ্ন করলা ভাই মৌমাছি, মৌমাছি কি সমাস। দেখো মৌ আশ্রিত, আশ্রিত মাসি, মৌ আশ্রিত মাসি। তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই ও তো জীবনেও, জীবনেও বেশ বাক্য দিয়ে দেয় না। দেয় তো সমস্ত পদ, সমাস চিনবো কিভাবে, সমস্ত পদ দেয়, তারপরে আবার সমাস কিভাবে চিনবো, এই সমস্ত পদ দেখে কিভাবে সমাস চিনবো। প্রশ্ন একটু মনোযোগ দিলে তুমি বুঝতে পারবা। দেখো তোমরা এই মৌ, মৌ অর্থাৎ একটি আশ্রয়, এই আশ্রয়কে কেন্দ্র করে কারা থাকে, মাসি থাকে। এই মাসি এটি একটি বিশেষ্য পদ, আর মৌ এটি একটি বিশেষণ পদ। এছাড়া অর্থাৎ বিশেষ্য আর বিশেষণ ছাড়া তুমি কি কখনো অন্য কোনো পদ দেখতে পাচ্ছ? না, অবভিয়াসলি না। অর্থাৎ একটি বিশেষ্য পদ একটি বিশেষণ পদ। এবার মৌ যে মাসি জীবনে বলা যায়, এবং মৌকে আশ্রয় করে, অর্থাৎ মাসি কাকে আশ্রয় করে বাঁচে, মৌকে, অর্থাৎ যেটা থাকে, অর্থাৎ এটি একটি চাক বানায়, এই চাকে কেন্দ্র করে মাসি কি থাকে না, তাহলে ওই যে মাসি থাকে, অর্থাৎ এই মাসিটা হচ্ছে কি, অর্থাৎ আশ্রয় করে থাকে। আবার আমি যদি বলি ঝালমুড়ি, ঝালমুড়ি, প্রিয় শিক্ষার্থী দেখো সবার জিহ্বায় পানি চলে আসার কথা। হ্যাঁ দেখো ঝাল, ঝাল মিশ্রিত, মিশ্রিত মুড়ি। আবার সেম ঝাল মিশ্রিত মুড়ি, মুড়ি একটি নাম, ঝাল এটি একটি স্বাদ বোঝায়, স্বাদ। অর্থাৎ যেখানে দেখেছো দোষ গুণ অবস্থা পরিমাণ গন্ধ স্বাদ এগুলো থাকলে বিশেষণ, আর কোনো কিছু নাম বোঝালে মুড়ি একটি নাম, মুড়ি একটি নাম, এই নাম হওয়ার কারণে এটি একটি বিশেষ্য। আমি আশা করি বুঝতে পেরেছো। যদি মাঝের পদ লোপ পায়, মাঝের পদ লোপ পায়, মাঝের পদ লোপ পাইলে এটি হয় মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এরপর আমি যদি বলি সিংহাসন, সিংহাসন, তোমরা সবাই জানো সিংহ, সিংহ চিহ্নিত, চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে সিংহ এটি নাম, আসন কে কেন্দ্র করে, আসন একটা বসার জায়গা স্থান, অর্থাৎ এটি চিহ্নিত আসন। এই আসন একটি যদি স্থান হয়, অর্থাৎ এটি একটি কি বিশেষণ পদ বোঝায়। আর এই সিংহ এটি নাম, অর্থাৎ বিশেষ্য পদ, অর্থাৎ সিংহ একটি বিশেষ্য আর এটি হচ্ছে একটি বিশেষণ পদ। মাঝে চিহ্নিত শব্দটি চলে এসেছে নতুন করে, মাঝের পদটি লোপ পেয়েছে, লোপ পাওয়ার কারণে এটি মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এরপরে আসো
এরপরে আমরা যদি বলি উপমান কর্মধারায়, উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায় একেবারে সহজ, একটা শব্দ মনে রাখলেই হবে। মমি আক্তার মৌ বলছে মুক্ত মঞ্চের জালমারি। আচ্ছা, উপমান আর উপমিত মনে রাখবা। উপমান, উপমান এটি একটি সত্য সমাস। সত্যের বিপরীত তোমরাই বলো, মিথ্যা। মিথ্যা, সত্যের বিপরীত কি হয়? মিথ্যা। তাহলে তোমরা জানো সত্যের বিপরীত হয় স্মৃতি রক্ষাতে সৌধ। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষাতে সৌধ। হ্যাঁ, এটি মধ্য পদলিপি কর্মধারে স্মৃতি রক্ষাতে মিতু, আশা করি তুমি বুঝতে পারছো, স্মৃতি রক্ষাতে সৌধ। এরপরে দেখো একটি পদ, একটি পদ বিশেষ্য, আরেকটি পদ বিশেষণ, 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 বিশেষণ এবং মাঝে, মাঝে ন্যায় বা মত করবা। এটি দুইটি পদই বিশেষ্য হবে, বিশেষ্য হবে অর্থাৎ নাম বোঝাবে। এটি দুইটি পদই বিশেষ্য হবে অর্থাৎ নাম বোঝাবে এবং 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 এটির শেষে, শেষে ন্যায় বা মত করবা। প্রিয় শিক্ষার্থী, এত কঠিন করে মনে রাখার দরকার নেই, শুধু একটি শব্দ মনে রাখবা, একটি পদ সত্য আর একটি মিথ্যা। সত্য হলে উপমান, উপমান, আর মিথ্যা হলে উপমিত। তাহলে সত্য হলে উপমান আর মিথ্যা হলে উপমিত। খুব মুক্তিমণি, তাসলিম, তৃষা, অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছো। সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, কে কোথায় থেকে দেখছো এবং ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা। একটা কমেন্ট করো যে ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা। তোমরা সমাস নিয়ে যে সমস্যাগুলো ছিল এমনকি সমস্যা আছে কিনা বিষয়টা একটু কমেন্ট করে সবাই জানাবা। আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা ক্লাসটা কি সবাই নোট করছো কিনা, সবাই নোট করছো কিনা। হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করবা, শেয়ার করবা। সে থেকে দেখছি। হ্যাঁ, এবার দেখো এটি একটি সত্য, এটি একটি মিথ্যা। এরপর আমরা যদি আসি, আমরা যদি আসি তাহলে আমরা একটু কয়েকটি প্রশ্ন করি। দেখো আমরা যদি প্রশ্ন করি, আমরা বলি কাজল কালো, কালো কালো করিস না লো ও গোয়ালের ঝি। একটা গান আছে, তোমরা শুনেছো নাকি? আমায় বিধাতা করছে কালো, আমি করব কি। হ্যাঁ, আচ্ছা, জি স্যার, বোঝা যায়। উপমান তুষার শুভ্র, উপমিত চন্দ্রমুখ। আচ্ছা, জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। আসলে তোমরা যে আসো এটা বুঝতে পারছি, আপনার ক্লাস মানেই জোস। অসংখ্য ধন্যবাদ। তোমরা একটা গান শুনছো না, যে চঞ্চলের গান? হ্যাঁ, রাশিয়া থেকে দেখছি। হ্যাঁ ভাইয়া, বোঝা যাচ্ছে। আরে বাবারে, এখন মনে হচ্ছে যে সবাই আমার সাথে আছে। সবাইকে ভালো লাগছে। আসলে ক্লাস তো তোমাদের জন্যই। দেখো যদি তোমরাই না থাকো তাহলে জি করছি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আসলে তোমরা যদি না থাকো তাহলে কাদেরকে নিয়ে ক্লাস করবো, তাই না? তোমাদেরকে ঘিরেই তো এত আয়োজন। হ্যাঁ, যত আয়োজন সবকিছু তোমাদেরকে নিয়েই। প্রিয় শিক্ষার্থী দেখো, এই কাজল কালো। এরপরে আমি যদি বলি, এরপরে আমি যদি বলি রক্ত, রক্ত কমল, রক্ত কমল। এরপরে দেখো আমি যদি বলি সেম একই ভাবে যদি আমি একের পর এক উদাহরণ লিখতে থাকি, রক্ত লাল, রক্ত লাল। এরপরে আমি যদি বলি চাঁদ মুখ, চাঁদ মুখ। হ্যাঁ, এরপরে আমি যদি বলি পুরুষ সিংহ, পুরুষ সিংহ। শিক্ষার্থী একটু মানে দেখো তো, মাশাআল্লাহ অনেক সুন্দর কণ্ঠ। ওরে আল্লাহ রে, যদি এই কণ্ঠেই সুন্দর হয় তাহলে বিপদ তো আছে ভাই। হ্যাঁ, পারি না, একটু চেষ্টা করলাম। হ্যাঁ, বাহুলতা, ওরে আল্লাহ, আরো সহজ। দেখো ওরা বলছে বাহুলতা, দি সমস্যা কি? বলতে থাকো না। আমরাও আমরাও দেখি আমাদের স্টুডেন্টরাও পারে। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরাও পারে। আসলে আসলে বোঝা যায় যে প্রত্যেকটা স্টুডেন্টই নিজের জ্ঞানকে নিজের মধ্যে রেখে দেয়।
আসলে প্রকাশ পাওয়া যাবে তখনই যখন রেজাল্টের মাধ্যমে, নাকি? সবাই জ্ঞানী স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট প্রত্যেকটাই জ্ঞানী স্টুডেন্ট। দেখো সবাই ইনশাল্লাহ, আমি দোয়া করি যে সবাই চান্স পাবে, সবাই সবাই। হ্যাঁ, দেখো কাজল কালো। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস দেখো তো, কাজল সর্বদা কালো হয় না। কাজল কি কখনো তুমি দেখেছো অন্য কোনো কালার? হ্যাঁ, তবে তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই, বর্তমান সময়ে মেয়েরা মাঝে মাঝে কাজল তো সাদাও পরে। আরে ভাই, কাজল সাদা পরে, ঠিক আছে বর্তমান সময়ে, তবে সচরাচর আমরা যদি যাদেরকে প্রশ্ন করব কাজল সর্বদা কি কালো হয়, কালো হয় নাকি হয় না, এটা সত্য নাকি মিথ্যা? যদি হয় সত্য তবে উত্তর হবে উপমান, যদি হয় মিথ্যা তাহলে কি হবে? উপমিত। তাহলে এটা কি উপমান না উপমিত? উপমান। রক্ত কমল। তোমরা কোরবানি ঈদে সামনে একটু বললাম যে চান্স না পেলে কেউ বিশ্বাস করবে না যে তুমি পড়াশোনা করছো। আচ্ছা দেখো, তোমরা একটু আগে তোমাদেরকে বললাম যে মাহে রমজান পেতে যাচ্ছি, মাহে রমজান পেতে যাচ্ছি। এই মাহে রমজান পেতে যাওয়ার কারণে আমরা কিছুদিন পরে আমরা কোরবানিও দিই। সেক্ষেত্রে তোমরা দেখবা যে কোরবানি দেওয়ার পরে যখন পশুগুলো জবাই করা হয়, এই পশু জবাই করার কিছুক্ষণ পরে রক্ত জমাট বেঁধে যায়। তাহলে রক্ত কি নরম থাকে নাকি শক্ত হয়ে যায়, জমাট হয়ে যায়? অর্থাৎ রক্ত কমল, এটা সত্য না মিথ্যা? অবভিয়াসলি মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে এটা কি? উপমিত। আবার রক্ত লাল, রক্ত সর্বদাই লাল হয়, রক্ত সর্বদাই লাল হয়, তাহলে এটা কি? উপমান। এরপরে চাঁদ মুখ। দেখো তো ভাই, আমার মুখ কখনো কি চাঁদ হবে? আবার চাঁদ কি কখনো মুখ হয়? জীবনে কি সম্ভব? আজ বাংলা টাইপ না করতে জানে জীবন যুদ্ধে এক ঢপ পিছে গেছি। আচ্ছা, যাক। আচ্ছা, আমাদের বাংলা আসলে আমরা বাঙালি কিন্তু আমরা পারি না, নাকি? সাদিয়া তাসনিম বলছে কাজলের ন্যায় কালো, মুখ চন্দ্রের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়। আচ্ছা দেখো, তারপরে দেখো আমরা চাঁদ মুখ, কখনো কি চাঁদ মুখ হয় এবং মুখ কখনো চাঁদ হয়? অর্থাৎ উপগ্রহের একটি নাম হচ্ছে চাঁদ, মুখ একটি অঙ্গের নাম, এটি কখনোই সত্য নয়, তবে মিথ্যা। মিথ্যা হলে উপমিত। এরপরে আমরা বলি পুরুষ সিংহ। পুরুষ কখনো সিংহ হয় না, সিংহ কখনো পুরুষ হয় না। হ্যাঁ, আফা, ওরে বাবা রে, তাহলে ওটা আফা। আচ্ছা, আমাদের আফা কি এখনো বেঁচে আছে নাকি? অবভিয়াসলি বেঁচে আছে। দেখো পুরুষ সিংহ, তাহলে পুরুষ কখনো সিংহ হয় না, সিংহ কখনো পুরুষ হয় না, তাহলে উপমিত। বাহুলতা। বাহু মানে হাত, তোমরা সবাই জানো হাত কখনো কি লতা হয় রে আপু? হাত কখনো লতা হয় না। যখন হয় না এটা সত্য না হলে মিথ্যা, আর মিথ্যা হলে উপমিত। তোমরা প্রিয় শিক্ষার্থী একটা জিনিস বলবা যে তোমরা উপমান আর উপমিত সবাই বুঝতে পেরেছো না পারো নাই? সবাই সবাই বুঝতে পেরেছো নাকি পারো নাই? সবাই একসাথে সবাই বলো দেখি, সবাই উপমান আর উপমিত বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা নেক্সট টপিকসে যাই। রূপক কর্মধারায়। রূপক কর্মধারায়। রূপক কর্মধারয়। প্রিয় শিক্ষার্থী, আরেকটি জিনিস দেখো, এই রূপক কর্মধারায় মনে রাখবা একটি পদ, একটি পদ অদৃশ্য, অদৃশ্য, আরেকটি পদ দৃশ্য হবে, দৃশ্য হবে। একটি পদ অদৃশ্য, আরেকটি পদ দৃশ্য হবে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ স্যার, ধন্যবাদ। আসলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রিমি ইসলাম স্মৃতি বলছে উপমিত। আচ্ছা, আখি আক্তার আখি বলছে পারছি ভাই। জান্নাতুল ফেরদৌস নাজ বলছে বুঝতে পারছি। তন্নি তাবাসসুম বলছে জি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও। তাহলে রূপক কর্মধারয়, একটি পদ অদৃশ্য, আরেকটি পদ হচ্ছে দৃশ্য হবে। তাহলে একটি পদ যখন অদৃশ্য, আরেকটি পদ দৃশ্য, অর্থাৎ অদৃশ্য মানে কি? যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমাদের সাথে নওগাঁ শাখা থেকে আছে নাইম ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে, নওগাঁ নজিপুর থেকে। হ্যাঁ, মিস মীরা বলছে সুখের সংসার করছে। আচ্ছা, এরপর দেখো একটি পদ অদৃশ্য, আরেকটি পদ দৃশ্য। যখন অদৃশ্য আর দৃশ্য হয়, অর্থাৎ যেটা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, সেটা অদৃশ্য। যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটা হলো দৃশ্য। যেমন আমি বলতে পারি আমার প্রাণ পাখি, প্রাণ পাখি। প্রিয় শিক্ষার্থী দেখো তো, আমার এই প্রাণকে আমি কখনো কি ধরতে পারি, ছুঁতে পারি, বুঝতে পারি? হ্যাঁ, কখনো বোঝা যায় না। মন রূপ মাঝি। আচ্ছা আচ্ছা, ওটা সবাই মুখস্থ হয়ে গেছে, ওটাই আসবে কিন্তু। মন রূপ মাঝি বলবে মন মাঝি এর ব্যাস বাক্য কি, দেখবা ওটাই আসবে হুবহু। এই প্রাণ পাখি, দেখো তো এই প্রাণকে আমি ধরতে পারি, ছুঁতে পারি। যখন আজরাইল চলে আসবে, আজরাইল এসে আমাকে কি বলবে?
একটু পরে আপনার জানটা কবজ করি? কখনোই নয়। অর্থাৎ এই প্রাণ পাখি, এই প্রাণটাকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না। এটা দৃশ্য না অদৃশ্য? নিশ্চিত আকারে অদৃশ্য পাখি, এটা হচ্ছে দৃশ্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কোধানল, কোধানল, তোমরা সবাই জানো কোদ মানে রাগ, কোদ মানে রাগ। তোমরা একটা উত্তর করবা, তোমরা একটা উত্তর করবা, তোমরা সবাই একটা উত্তর করবা, সেটা হচ্ছে, সবাই একটা উত্তর করবা, সেটা হচ্ছে যে তোমরা উত্তর করবা মৃত্যু ক্ষুধা, মৃত্যু, মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা। এই মৃত্যু ক্ষুধা কি সমাস এবং এর ব্যাস বাক্য কি? মৃত্যু ক্ষুধা কি সমাস এবং এর ব্যাস বাক্য কি? তাহলে আমরা বলেছি যে রূপক কর্মধারায়, এই রূপক কর্মধারায়, রূপক কর্মধারায়, রূপক কর্মধারায় একটি পদ অদৃশ্য আর একটি পদ দৃশ্য। অর্থাৎ যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেটি হলো দৃশ্য। যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা অদৃশ্য। মাঝে শুধু রূপ করতে হয়। প্রাণ, প্রাণকে কখনো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু পাখি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা দৃশ্য, এটা অদৃশ্য। এরপর বলেছি মৃত্যু ক্ষুধা। এই মৃত্যু ক্ষুধা সবাই, সবাই ব্যাস বাক্য এবং এর উত্তর করবা। নেক্সট ক্লাসে আমরা চলে যাচ্ছি বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারায়। আচ্ছা, এরপর দেখো দিগু, দিগু, দিগু আর সংখ্যাবাচক বহুব্রীহি, এই দুইটার মধ্যে একটু সমস্যা তোমাদের। আমি সবগুলো আজকে ডিটেলস আলোচনা করতেছি। সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক, সংখ্যাবাচক বহুব্রীহি, বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। এই দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে যারা করেছো তারা অবশ্যই জানো। বাংলার বস প্রিয় ভাই নাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর নওগাঁ নজিপুর থেকে বলছে, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সঙ্গে ইনশাল্লাহ। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা বলছে মৃত্যু রূপ ক্ষুধা, রূপক কর্মধারায়। রোকেয়া রতি বলছে, নাহিদা খাতুন বলছে রূপক কর্মধারায়। মুক্তিমণি বলছে রূপক কর্মধারায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। এই দিগু, এই দিগু মানে কি দেখো, দিগু শব্দের অর্থ তোমাদের প্রশ্ন আসে। দিগু শব্দের অর্থ দুই গরু, দুই গরু। তবে প্রশ্ন, এই গরু বানান এখন আবার বাংলা অভিধান নতুন করেছে, আপডেট করেছে, যে কথা বলা যায়। অর্থাৎ গরু বানান আমরা আগে শিখেছি গ রহস্যকারে গরু, কিন্তু গরু বানান এখন ও কার দিতে হবে। অর্থাৎ দিগু শব্দের অর্থ দুই গরু। অর্থাৎ এই দিগু আর সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে পার্থক্য, একটু মনোযোগ দাও। দিগু আর সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যে একটা পার্থক্য হচ্ছে, প্রথম উভয় পদে সংখ্যা থাকে, সংখ্যা থাকে, কিন্তু এটির অর্থ একই হতে হবে, হবে, কিন্তু এটা ভিন্ন হবে, এটা ভিন্ন হবে। একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবা, একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবা যে একটা বিষয়, সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে দেখো আমি যেটা বলেছি সেটি হচ্ছে যে, তোমরা যেটা বলছি সেটা হচ্ছে যে, এই দ্বিগু শব্দের অর্থ দুই গরু, পূর্বপদের সংখ্যা, এটাও সংখ্যা। এখানে থাকবে সমাহার, সমাহার, এখানে থাকবে যা। তবে প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা প্রশ্ন, জীবনেও ব্যাস বাক্য দিবে না। আমি শুরুতেই, ক্লাস শুরুতেই বলেছিলাম যে ব্যাস বাক্য দেবে না, তোমাদেরকে সমস্ত পদ দেখে ক্লাস করতে হবে। এই সমাহার আর সমাহার আর এটা হচ্ছে যার থাকবে, কিন্তু থাকবে না দুটোই, একটাও কিছুই থাকবে না। আমাকে বুঝতে হবে সংখ্যা দেখে। আবার সংখ্যা অর্থ একই হলে দেব দ্বিগু, আর অর্থ ভিন্ন হলে দেব করব সংখ্যাবাচক বহুব্রীহি। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো, আমরা যদি বলি পঞ্চ, পঞ্চভুজ, পঞ্চভুজ, অথবা পঞ্চনদ, অথবা পঞ্চনদ, অথবা 10 হাতি, 10 হাতি, আমরা যখন 10 হাতি বলছি, অথবা আমরা বলি চৌচালা, এর বাইরে তোমরা কখনো প্রশ্ন পাবা না ইনশাআল্লাহ। এরপরে আমরা বলছি চতুর্ভুজ, চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থী, একটু দেখো তো, এই পঞ্চভুজ অর্থাৎ 5 ভুজের সমষ্টিকে আমরা পঞ্চভুজ বলি, তোমরা সবাই জানো। আমরা 5 ভুজের সমষ্টিকে আমরা পঞ্চভুজ বলি, অথবা অথবা আমরা চতুর্ভুজ বলি 4 ভুজের সমষ্টিকে, 4 ভুজের সমষ্টিকে আমরা চতুর্ভুজ বলি। উভয় পদে সংখ্যা আছে না নেই? সবগুলোতে সংখ্যা আছে না নেই? আছে। ক্লিয়ারলি তোমরা সবাই বুঝতে পারছো যে উভয়, সবগুলোতেই, সবগুলোতে। তাসনিম তিশা বলছে 4 4 যার। আচ্ছা দেখো,
বলছে যে উভয় পদে সংখ্যা আছে, অবভিয়াসলি উভয় পদে সংখ্যা আছে, তারপরে এখানে আমাকে নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে কোনটা তৎপুরুষ সংখ্যাবাচক বহুব্রীহি, কোনটা দ্বিগু সমাস। একটু মনোযোগ দাও, এখানেও সংখ্যা, এখানেও সংখ্যা, এখানেও সংখ্যা, এখানেও সংখ্যা, এখানেও সংখ্যা। এবার আমরা কখনো চার ভুজের সমষ্টিকে পঞ্চভুজ বলি, আবার পাঁচ ভুজের সমষ্টিকে চতুর্ভুজ বলি, অর্থাৎ এটির অর্থ একই না ভিন্ন? যদি অর্থ একই হয় তাহলে এটা দ্বিগু, আর যদি অর্থ ভিন্ন হয় তাহলে এটা বহুব্রীহি। আবার পঞ্চনদ, অর্থাৎ আমার বাড়ি, আমি বলেছিলাম, আমি এইভাবে ক্লাসে বোঝাচ্ছিলাম যে আমি 4টা বিয়ে করব। হ্যাঁ, এরকম 4টা, কেউ যদি বিয়ে করে 4টা বাড়ি লাগবে, আর 4টা বাড়ি লাগলে 4টা বউ লাগবে। হ্যাঁ, 4টা বউ লাগলে আবার 4টা বাড়িও লাগে নাকি? এবার দেখো তো প্রিয় শিক্ষার্থী, এই 4টা বাড়ির চাল কখনো তুমি একত্রিত করতে পারবা? জীবনে সম্ভব? অর্থাৎ অর্থ একই না ভিন্ন? যদি ভিন্ন হয় তাহলে এটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। আবার এই 10টি, অর্থাৎ মা দুর্গা ছাড়া কখনো কি, আসলে মানুষের ছবি আঁকানো হয় না, দেখো, মা দুর্গা ছাড়া কখনো কারো 10টি হাত হয়? জীবনে সম্ভব? পাখি খান। আচ্ছা দেখো, মা দুর্গা ছাড়া কখনো কি তুমি দেখেছো যে 10টি হাত হয়? অর্থাৎ পৃথিবীর কাউকে 10টি হাত সম্ভব নয়, অর্থাৎ অর্থ একই না ভিন্ন? যদি ভিন্ন হয় তাহলে সংখ্যাবাচক কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। আর অর্থ একই হলে সংখ্যাবাচক দ্বিগু, সংখ্যাবাচক দ্বিগু। আর দ্বিগু শব্দের অর্থ দুই গরু, তাহলে সংখ্যাবাচক। আর এখানে আরেকটা জিনিস শিখবো, বহু অর্থ অনেক, বহু অর্থ অনেক, ব্রীহি অর্থ ধান, অর্থাৎ বহুব্রীহি অর্থ অনেক ধান, অনেক ধান। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি আমরা 4বার বিয়ে খাবো স্যার? আচ্ছা, জেসমিন কে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো, তাহলে দ্বিগু অর্থ দুই গরু, পূর্ব পদের সংখ্যা, এখানেও সংখ্যা। আমরা যেহেতু সমস্ত পদ দেখবো, দেখে আমরা সমাস নির্ণয় করব, তাই ব্যাস বাক্য আমরা কখনো দেখবো না, তাই ব্যাস বাক্য দেখি নাই। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, তৎপুরুষ সমাস, সবচেয়ে ভয়ানক সমাস তোমাদের কাছে। এবং বর্তমান 24-এর গণ অভ্যুত্থান অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের যতগুলো সমাস, সবগুলো আমরা বেশিরভাগ পেয়েছি, সবচেয়ে বেশিরভাগ পেয়েছি এটা হলো তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত সমাস। অর্থাৎ আমরা সবগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের 24-এর গণ অভ্যুত্থানের সবগুলোই আমরা পেয়েছি, যে সেটি হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে। এই তৎপুরুষ সমাস যা বিভক্তি, তাই অর্থাৎ বিভক্তি নিয়ে তৎপুরুষ সমাস কাজ করে। তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। যদি প্রশ্ন আসে তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। তবে বিভক্তি, প্রথম বিভক্তি তৎপুরুষ সমাসে নেয় না। আমরা সবাই জানি বিভক্তি প্রধানত 2 প্রকার, একটা নাম বিভক্তি অথবা নাম বিভক্তির অপর নাম শব্দ বিভক্তি, 2 নাম্বার হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই নাম বিভক্তিকে আবার 7 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 7টি প্রকারভেদ আছে। একটি হচ্ছে তোমার, অর্থাৎ একটি হচ্ছে যে প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, এভাবে বিভক্তি চলবে 9 প্রকার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো আমরা যেটা বলতেছি, প্রথমা নেবে না, তাই নেবে কি? দ্বিতীয়া। তাহলে দ্বিতীয়া বিভক্তি যা, দ্বিতীয় তৎপুরুষ তাই। এবার দ্বিতীয় তৎপুরুষের পর তৃতীয়া, এরপরে চতুর্থী, এরপরে পঞ্চমী, এরপরে ষষ্ঠী, এরপরে সপ্তমী। এই হচ্ছে সমাস। তবে এখান থেকে আমরা একটু শিখবো। দ্বিতীয়তে আমরা সবাই বিভক্তিতে জানি, বৈষম্য বিরোধী আন্দোলন কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ নাকি? বৈষম্যের বিরোধী। হ্যাঁ, গুড। এরপরে দেখো, দ্বিতীয়তে আমরা জানি কে, রে। এবার তোমার আপু যে প্রশ্ন করছিল, যারা বুঝতে পারছিল না, চির সুখী। হ্যাঁ, তারপরে এখানে দ্বারা, দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। হ্যাঁ, এরপরে দেখো দ্বারা দিয়ে কর্তৃক। এরপরে আসো জন্য, নিমিত্তে, হতে, থেকে, চেয়ে। এরপর আসো র, এ অন্তুস্থ তে। তোমরা সবাই জানো, এখানে মনে রাখবা, সমস্ত পদ দেখে যেহেতু চিনবা, সেখানে সবাই মনে রাখবা
যদি সমস্ত পদে চির, কাল, হ্যাঁ, পণ্য, পণ্য, প্রাপ্ত, হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়গুলো যদি বোঝায়, চিরকাল, পণ্য, প্রাপ্ত, এই বিষয়গুলো সমস্ত পদে যদি থাকে, যেমন চিরকাল, হ্যাঁ, চিরকাল, চিরকাল, তাহলে চিরব্যাপিয়া কাল, চিরসুখী, চিরব্যাপিয়া সুখী। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে চির, চিরকাল, পণ্য, প্রাপ্ত। হ্যাঁ, যদি চিরকাল, পণ্য, প্রাপ্ত এগুলো থাকে তাহলে অবশ্যই মনে রাখবা যে এটা দ্বিতীয়া তৎপুরুষ। এখানে কাজ করা বোঝালে, কাজ যদি বোঝায়, যেমন মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া, শ্রম দ্বারা লব্ধ, মধু দিয়ে মাখা, এরকম যদি বোঝায়। আবার তোমরা ওই যে শুরুতে প্রথম দিন বলেছিলাম জীবনে আসছি সংগ্রাম করতে, আর এই সংগ্রামে ফেল হলেই আমাদের দেবে সংসার, নাকি? আর সংসার হলেই মেয়েদের হয় সন্তান, আর সন্তান হলেই আমাদের অহংকার শুরু হয়ে যায়, আর অহংকার করলে জীবনের সংঘাতও হয়। এখানে দেখো, বিয়ের জন্য যারা পাগলা, বিয়ের জন্য যারা পাগলা তাদেরকে বলা হয় বিয়ে পাগলা। বসতের জন্য বাড়ি, বসত বাড়ি, বালিকার জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, হ্যাঁ, রান্নার জন্য ঘর, রান্নাঘর। এটা মনে রাখবা, খুব সহজ করে বাদ দেওয়া বোঝায়, বাদ দেওয়া, সব বাদ। জেল থেকে পালানো, জেল থেকে পালানো, অর্থাৎ জেল থেকে পালানো। দেখো, জেল থেকে পালানো, পালানো, একটু মনোযোগ দাও। জেল থেকে পালানো, এই জেল থেকে পালানো, জেল থেকে পালানো অর্থাৎ তুমি এক জায়গা থেকে বাদ যাচ্ছ, চলে আসছো। আবার যদি বলি বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, অর্থাৎ তুমি বিলাত থেকে বাদ চলে এসেছো, অর্থাৎ বাদ দিয়ে চলে এসেছো। যখন বাদ দেওয়া বোঝায় তখন এটা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। কি হয়? পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপরে আসো রবাহের। আমি যদি বলি চা দোকান, চা দোকান, চা দোকান, তাহলে তোমরা বলবা চায়ের দোকান, দোকান। এরপরে আসো সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী। দেখো, এই সপ্তমী তৎপুরুষ আরো সহজ। তোমরা যেটা হয়েছো, এই রাজশাহী শহরে যখন প্রথম দিন এসেছিলা তখন ছিল কাঁচা, আর এখন হয়ে গেছে পাকা, তাই হয়ে গেছে ইস্ত্রে পাকা, ইস্ত্রে, ইস্ত্রে পাকা, ইস্ত্রে পাকা। যেমন বলি ঈশ্বর পাকা, ঈশ্বর পাকা, গাছ পাকা, গাছ পাকা, গাছে পাকা, গাছে পাকা। বিভক্তিতে দেখো আছে সপ্তমী, বিভক্তিতে সপ্তমী। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যেটা আজকের বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সবচেয়ে, সেটা হলো উপপদ তৎপুরুষ। তোমাদের নার্সিং এ যদি প্রশ্ন করে এই তৎপুরুষ থেকে, এর বাহিরে জীবনে প্রশ্ন করেনি। এর বাইরে জীবনে আমরা যতগুলো পরীক্ষা দেখেছি সবগুলো পরীক্ষাতে আমরা উপপদের বাহিরে কখনো দেখিনি। একটি মনে রাখবা, এটা সবচেয়ে সহজ। একটি পদ থাকবে বিশেষ্য, বিশেষ্য, আরেকটি পদ থাকবে ক্রিয়া, আরেকটি পদ থাকবে ক্রিয়া। শুধুমাত্র বিশেষ্য আর ক্রিয়া দেখবা, যখনই দেখবা বিশেষ্য আর ক্রিয়া, মাঝে শুধু মানে শেষে, শেষে শুধু যে বা যা করবা, সে বা যা, অর্থাৎ উপপদ তৎপুরুষ মারবা। আমরা কিছুদিন আগেও যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, ভালো মানুষ, তখন আমরা দেখেছিলাম যে পদ্মা সেতু নির্মাণ করার সময়, ওই পদ্মা সেতু নির্মাণের সময় তখন আমরা একটা জিনিস দেখেছি যে কিছুদিন পদ্মা সেতুর পরে, অর্থাৎ নির্মাণ করার মাঝ বরাবর অবস্থায় আমাদের একটি গুজব বাংলাদেশে চলে গেছিল যে মাথা লাগবে পদ্মা সেতু। হ্যাঁ, এই মাথা লাগার জন্য আমরা দেখেছি যে পথ দিয়ে, অর্থাৎ একটি তার মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে, কিন্তু ছেলে ধরা বলে, ছেলে ধরা বলে তার মাকে মেরে ফেলা হয়। অর্থাৎ আমাদের দেশে ছেলে ধরা আছে, অর্থাৎ ছেলে ধরা আছে, এবং সেটা মিথ্যা, বানর বলে তার মাকে মেরে ফেলা হয় সেই শিশুটির কাছ থেকে নিয়ে। অর্থাৎ আমরা যে গুজবে বিশ্বাস বাঙালি, সেটি একটি প্রমাণ। অর্থাৎ ছেলে ধরা, দেখো ছেলে, তোমরা সবাই জানো এটি একটি জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ ছেলে এটি একটি নাম। অর্থাৎ আমি যদি বলি রহিম, করিম, জব্বার, সাত্তার, এগুলো একটি নাম। এই নির্দিষ্ট নাম বোঝালে এটা নামবাচক, আর এই নির্দিষ্ট নামটাকে একত্রিত করলে হয় ছেলে। ছেলে হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কিন্তু ধরা, তোমরা জানো কোনো কিছু কাজ করাকে বলা হয় ক্রিয়া, অর্থাৎ যা কাজ, ধরা, চলা, বলা, করা, যা বলো তাই হচ্ছে ক্রিয়া। তাহলে একটি পদ বিশেষ্য আর একটি পদ ক্রিয়া যদি হয়, তাহলে এটা হয় উপপদ তৎপুরুষ। যেমন আমরা আবার বলতে পারি, আমরা যখন ঢাকা শহরে যাই আমাদের সবসময় ভয় থাকে পকেট মারবে কখন রে, পকেট মার আমাদের থাকেই। আমি যে 2 দিন আগে ঢাকায় গেছি, সেখানেও আমাদের মোবাইলটা নেওয়ার জন্য একবারে হামলা হয়েছিল, তাও বেঁচে গেছি, নাকি? তাহলে এই পকেট মার, এই পকেট, যখন পকেট, এটি একটি বিশেষ্য পদ। কিন্তু মারা, এই মারা একটি ক্রিয়াপদ, তোমরা সবাই জানো। তোমাদের প্রশ্ন আসে পঙ্কজ,
পঙ্কজ। আমরা সবাই জানি পঙ্কে, পঙ্কে, পঙ্কে জন্মে যান। তোমরা পৃথিবীর সবাই জানো একটি মা যখন সন্তান জন্ম দেয় তখন ওই মাকে 20টি হাড় ভাঙ্গার মতো কষ্ট পরিশ্রম করতে হয়। একটি বিজ্ঞান বলে একটি সেলের যদি 5টি হাড় ভাঙে একসাথে সেই সেলে স্পটে মারা যায়। আর আমার মা, তোমার মা 20টি হাড় ভাঙ্গার মতো কষ্ট পরিশ্রম করে তোমাকে আমাদের জন্ম দেয়। তাহলে জন্ম দেওয়া এটি একটি কাজ, অবশ্যই কাজ 100%। পঙ্ক মানে পুকুর অর্থাৎ পদ্মফুল, এটি একটি নাম, অর্থাৎ যে জন্ম দেয়, জন্ম দেওয়া এটি একটি কাজ, কাজ হওয়ার কারণে এটি একটি ক্রিয়াপদ, আর এটি একটি নাম পদ অর্থাৎ বিশেষ্য পদ। আবার আমরা প্রতিদিন 570 লিটার অক্সিজেন গ্রহণ করি, এটা তোমাদের মনে রাখতে হবে। আমরা প্রতিদিন 570 লিটার অক্সিজেন, এই অক্সিজেনের যে কতটা দাম তা আমরা করোনা ভাইরাসের মধ্যে জানতে পেরেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটা জিনিস দেখো, উপপদ তৎপুরুষ, একটি পদ বিশেষ্য আর একটি পদ ক্রিয়া, শেষে যে বা যা দিলেই এটি হয় উপপদ তৎপুরুষ। আজকের এই বিষয়গুলো, তোমাদের যে টপিকস গুলো, আজকের যে সমাসের বিষয়টা ক্লাসটা হলো, এই সমাসের ক্লাসটা আমরা চেষ্টা করব সম্পূর্ণ আবারও নেক্সট ক্লাসে। তবে তোমাদের একটা প্রশ্ন, যে সবাই একটা কমেন্ট করবা যে তোমাদের এর পরবর্তীতে যে টপিকস হবে এই টপিকসটা কোন টপিকস হবে তোমরা খুবই কঠিন এবং বুঝতে পারো না, ওই টপিকসটা আমাদেরকে জানাবা ইসলামী নার্সিং এর পেজে, এবং তোমরা কমেন্ট করবা। এই কমেন্টের মাধ্যমে আমরা চাইবো যে ওই টপিকস এর উপরে ক্লাস হবে। আরেকটি জিনিস তোমাদের বলবো, সেটি হচ্ছে আজকের যে বিষয়টা হলো সমাসের ক্লাস, এই সমাসের ক্লাসটা আগামী শুক্রবারে তোমাদের প্রতি সপ্তাহের মতো করে এর উপরেই একটি পরীক্ষা হবে। তোমরা সকলেই এখনো যারা অবহেলা করেছো বা ক্লাস করছো কিন্তু পরীক্ষা দিতে পারছো না, নিজেকে জাস্টিফাই করতে পারছো না, অবভিয়াসলি আমি বিশ্বাস করি এখানে ভর্তি হওয়া, এবং এখানে ভর্তি হওয়ার ফলে তোমরা অবশ্যই এখান থেকে তোমরা অনেক কিছু লাভবান হতে পারবা এবং নিজেকে জাস্টিফাই করতে পারবা, নিজের অবস্থান খুঁজে পাবা। সুতরাং সবাইকে, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।